নমস্কার, সকলকে স্বাগত জিওগ্রাফি মন্থন চ্যানেলে। আজকের আলোচ্য বিষয় হলো আইসোস্ট্যাসি। আগের দিন ক্লাসে আমরা আলোচনা করেছিলাম পৃথিবীর অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে, অর্থাৎ আর্থ ইন্টেরিয়র স্ট্রাকচার সম্পর্কে। আজকে আমরা পড়ব আইসোস্ট্যাসি। তো আগের দিন আমরা যখন আলোচনা করেছিলাম তখন আমরা একটা স্তরের কথা পড়েছিলাম, লিথোস্ফিয়ার বা ক্রাস্ট। আজকে এই ক্রাস্টের ওপর অবস্থিত যে বিভিন্ন ইউনিটগুলো আছে, ইউনিট বলতে পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, এই অঞ্চলগুলোর অবস্থান সম্পর্কে পড়ব। এই লিথোস্ফিয়ারে আমরা দুই ধরনের পাতের কথা পড়েছিলাম, একটা হলো মহাদেশীয় পাত, আরটা হচ্ছে মহাসাগরীয় পাত। তো এই আইসোস্ট্যাসি কথার অর্থ হচ্ছে সমস্থিতি, মানে সমান অবস্থায় যার অবস্থান। কার অবস্থানের কথা বলা হয়েছে? পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, এগুলোর যে সমানভাবে অবস্থান সেটার কথা বলা হয়েছে। অর্থাৎ পাহাড় এবং পর্বতে কোথাও কোথাও পাহাড় রয়েছে, পর্বত রয়েছে, কোথাও আবার রয়েছে বড় বড় খাত, ঠিক আছে, গর্ত রয়েছে, সমুদ্রের বিভিন্ন মারিয়ানা খাতের মতন অনেক গভীর গভীর গর্ত রয়েছে। এগুলো একটা ব্যালেন্স করে দাঁড়িয়ে আছে। এই দাঁড়িয়ে থাকার বিষয়টাকে সমস্থিতি বলা হয়েছে। অর্থাৎ গ্রিক শব্দ আইসোস্ট্যাসিস, আইসোস্টেসিয়স, যার আইসো কথার অর্থ হচ্ছে সমান এবং স্ট্যাসিয়স কথার অর্থ হচ্ছে স্থিতি বা সমতা। এই থেকেই আইসোস্ট্যাসি কথাটি এসেছে। এই শব্দটি উৎপত্তি হয়েছিল 1889 সালে। আমেরিকান ভূতাত্ত্বিক ক্ল্যারেন্স ডাটন সর্বপ্রথম এই শব্দটিকে ব্যবহার করেন ভূগোলে। এবার এটা গেল এই শব্দের ব্যবহার। এই ক্ল্যারেন্স ডাটন 1859 সালে সর্বপ্রথম এই ধারণাটার অবতারণা করেন। অর্থাৎ 1859 খ্রিস্টাব্দে আমেরিকান ভূতত্ত্ববিদ ডাটন সর্বপ্রথম সমস্থিতির ধারণা দেন। এর সংজ্ঞা যদি বলতে যাওয়া যায়, ভূত্বকের বিভিন্ন উচ্চতা সম্পন্ন ভূমিরূপ, যেমন পর্বত, মালভূমি, সমভূমি, এর ঘনত্ব ভরের তারতম্য সত্ত্বেও ভূ অভ্যন্তরের তুলনামূলক নমনীয় অ্যাস্তনোস্ফিয়ারের ওপর যেভাবে যান্ত্রিক ভারসাম্য বজায় রেখে ভেসে থাকে, সেই ভাসমান অবস্থাকে সমস্থিতি বা আইসোস্টেসি বলা হয়। অর্থাৎ তুমি এই বিষয়টিকে এমন করে ভাবতে পারো যে কোনো একটা গাছ, যে গাছ যত বড় হবে সে গাছের শিকড় তার তত দূর পর্যন্ত বিস্তৃত থাকবে, এবং যে গাছ যত ছোট হবে তার শিকড় তার চেয়ে কমভাবে বিস্তৃত থাকবে। ঠিক অমনি মনে করা হয় যে পাহাড় যত উপরে রয়েছে তার সেরকমই উচ্চতা সম্পন্ন সেই পাহাড়ের অংশ মাটির নিচে নিমজ্জিত অবস্থায় রয়েছে। এবার দেখো এই জাহাজ, একটা জাহাজ কি করে ভাসমান অবস্থা রয়েছে। অর্থাৎ আমি তোমাকে এখানে প্লবতার যে ধারণা সেটা দিচ্ছি, যে এই একটা জাহাজ, এই বড় জাহাজের একটা নিজস্ব ভর রয়েছে, আয়তন রয়েছে, এবং এই ভর এবং আয়তনে এই জাহাজটি ভেসে রয়েছে। এই জাহাজের কিছু অংশ মাটির নিচে ডুবে রয়েছে, জলের নিচে ডুবে রয়েছে। ঠিক এরকমই আরেকটা ছবি দেখো, এখানে এই জাহাজের তুলনায় ছোট এবং হালকা একটা বোট, এই বোটেরও কিছু অংশ জলের নিচে ডুবে রয়েছে। তো কোনো বস্তুর ভর এবং ওজনের অনুপাতে, ভর এবং ওজনের অনুপাতে সেই বস্তুর কিছু অংশ জলের নিচে ভাসমানের সময় কি হয়? নিমজ্জিত অবস্থা থাকে। তো মূল নীতি কি? যে পৃথিবীর ভূমিরূপগুলো ভাসমানতার নীতি মেনে চলে। ভারী অংশ গভীরে ডুবে থাকে এবং হালকা অংশ উপরের দিকে ভেসে থাকে। সিম্পল কথায় প্লবতার নিয়ম। এই সমস্তটির মূল ভিত্তিগুলো কি কি? আর্কিমিডিসের প্লবতা নীতি আর ক্ষতিপূরণ তল। অর্থাৎ জলের ওপর কোনো বস্তু ভাসলে তার নিজের ওজনের সমপরিমাণ জল অপসারিত করে ভূত্বকীয় শিলাখণ্ড তদ্রূপ ম্যান্টল বা অ্যাস্তনোস্ফিয়ারের ওপর ভাসমান অবস্থায় রয়েছে। আচ্ছা, আগের দিন কি বলেছিলাম আমি অ্যাস্তনোস্ফিয়ার সম্পর্কে? যে অ্যাস্তনোস্ফিয়ার হলো, ব্রিটিশ ভূবিজ্ঞানী যে ব্যারেল প্রথমে অ্যাস্তনোস্ফিয়ার শব্দটি ব্যবহার করেছিলেন, আর ভূত্বকের নিচে এবং বহিঃগুরুমণ্ডলের উপরে অপেক্ষাকৃত কম ঘনত্বযুক্ত বা সান্দ্র প্রকৃতির যে স্বল্প স্থিতিস্থাপক স্তর সেটাকেই বলা হয় অ্যাস্তনোস্ফিয়ার। আর এই অ্যাস্তনোস্ফিয়ারের ওপরেই এই আমাদের শিলামণ্ডল ভাসমান অবস্থায় রয়েছে। আর ক্ষতিপূরণ তল কি? লেভেল অফ কম্পেনসেশন। ভূ অভ্যন্তরের একটি নির্দিষ্ট গভীরতায় এমন একটি কাল্পনিক তল ধরা হয় যার উপর ভূত্বকের প্রত্যেকটি স্তম্ভের চাপ সমান অবস্থায় থাকে। এখানে একটা কথা বলে রাখি, এটাকে প্রতিবিধান তল বলা হয়, বাংলায় বলা হয় কি? প্রতিবিধান তল। প্র্যাটের মতে এটা, আচ্ছা এই বিষয় নিয়ে, অর্থাৎ এই লেভেল অফ কম্পেনসেশন নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করছি। আগে দেখো এখানে সমস্থিতি সংক্রান্ত প্রধান তত্ত্বসমূহ কি কি? মেজর দুটো থিওরিজ রয়েছে সমস্থিতির। অনেক রকমের থিওরি রয়েছে, তার মধ্যে মেজর হচ্ছে, একটা হলো এরির মডেল, আর একটা হচ্ছে প্র্যাটের মডেল। এরি যে ধারণাটা দিয়েছিল সেটা এরকম দেখতে, আর প্র্যাট যে ধারণাটা দিয়েছিল সেটা এরকম দেখতে। ওকে, এখানে তুমি ছবিটার পার্থক্যটা দেখে নাও। এবার আমি এক এক করে এই মডেলগুলোকে ডিসকাস করব। তো স্যার জর্জ এরির মতবাদ। স্যার জর্জ এরি কে ছিলেন? তিনি অ্যাকচুয়ালি হিমালয় পর্বত ও সিন্ধু গঙ্গা সমভূমির মহাকর্ষ তারতম্য বিশ্লেষণ করে এই তত্ত্বটি প্রকাশ করেন। তার বক্তব্য কি ছিল? যে ভূত্বকের বিভিন্ন অংশের ঘনত্ব
সমান, কিন্তু এদের গভীরতা ভিন্ন, অর্থাৎ ইউনিফর্ম ডেন্সিটি উইথ ভ্যারিং ডেপথ। তার মধ্যে হচ্ছে ভূত্বকের যে বিভিন্ন অংশগুলো রয়েছে তাদের ঘনত্বগুলো সমান, কিন্তু এদের যে গভীরতা বিভিন্ন, অর্থাৎ এর ঘনত্ব পি সি, এর ঘনত্ব পিসি, এর ঘনত্ব পিসি, এর ঘনত্ব পিসি, কিন্তু এর গভীরতাগুলো ভিন্ন। ঠিক আছে, অর্থাৎ এর সাইজও ভিন্ন, এর গভীরতাগুলো ভিন্ন। আর কি, তিনি ভাসমানতার নীতির উপর জোর দিয়েছিল, অর্থাৎ তিনি জলে ভাসমান বরফ বা কাঠের টুকরোর উদাহরণ দেন, যেমন জলে ভাসমান কাঠের 1 ভাগ উপরে থাকলে 8 বা 9 ভাগ জলে ডুবে থাকে। এইভাবে উঁচু পর্বত সমূহের একটি দীর্ঘ অংশ বা শিকড় ভূগর্ভে অ্যাস্তনোস্ফিয়ারে ডুবে থাকে। স্যার জর্জ এরি তত্ত্বটি মূলত পদার্থের ভাসমানতার লয়ের উপর প্রতিষ্ঠিত, অর্থাৎ ল অফ ফ্লোটেশন। তার মতে একই ধরনের ঘনত্বযুক্ত বিভিন্ন দৈর্ঘ্যের পদার্থকে তরলে ভাসিয়ে দিলে সেগুলি ভিন্ন উচ্চতায় ভাসতে থাকে এবং পদার্থগুলোর ভাসমান অংশ দৈর্ঘ্যগুলি ডুবে থাকা অংশের দৈর্ঘ্যের আনুপাতিক হবে। তিনি এক্ষেত্রে উদাহরণ দিয়েছিলেন কি যে যে আমাদের হিমশৈল রয়েছে, সেই হিমশৈলের কথা উল্লেখ করেছিলেন যে হিমশৈলকে যদি জলে ভাসানো হয়, মানে বরফের টুকরোর কথা বলা হয়েছে, যদি জলে ভাসানো হয় তবে তাহলে তার 1/10 জলের উপরে অবস্থান করে আর 9 অংশই জলের নিচে থাকে। অর্থাৎ তিনি এটা পরীক্ষা করেছিলেন, এরকম একটা জলের জার নিয়েছিল, নিয়ে সেখানে একটা বরফের টুকরো ডুবিয়ে দেখেছিল যে যে বরফের টুকরোটা সবচেয়ে বড় তার বেশিরভাগ অংশটি, অর্থাৎ 10/9 জলের নিচে থাকে এবং সেই 10/1 জলের উপরে অবস্থান করে। শুধু বরফই না, তিনি কাঠের টুকরো দিয়েও পরীক্ষা করেছিলেন যে কাঠের টুকরো সেরকম একই রকম ভাবে ভাসমান অবস্থায় রয়েছে। কিন্তু তার এই মতবাদের সমালোচনা ছিল, কি সমালোচনা ছিল, যে ভূত্বকের নিচে পর্বতের এত গভীরের শিকড় ভূগর্ভের প্রচন্ড তাপে গলে যাওয়ার কথা। দেখো, ভূত্বকের নিচে মানে আমাদের যে ভূত্বক অর্থাৎ ক্রাস্টের গভীরতা কত, প্রায় 100 কিলোমিটারের মতন। ঠিক আছে, এবং এত গভীরের পরে কি আছে, আমাদের অ্যাস্ট্রোস্ফিয়ার আছে, সেখানে তো পদার্থ গলিত অবস্থায় রয়েছে, শান্ত অবস্থায় রয়েছে। তো পর্বত যদি এত গভীরে শিকড় পৌঁছে যায় তাহলে তো সেখানে তাপে চাপে গলে যাওয়ার কথা। ভূত্বকের সমস্ত উপাদানের ঘনত্ব সমান হতে পারে না। তিনি বলেছিল যে সমস্ত ভূত্বকের অংশরই ঘনত্ব সমান। ঠিক আছে, পাহাড়ের আর মালভূমির ঘনত্ব সমান, কিন্তু শুধু তাদের গভীরতা আলাদা, তাই বলেছিল। কিন্তু সমস্ত উপাদানের ঘনত্ব কি করে সমান হতে পারে? তুমি দুরকম পাথর নিয়ে এসে দেখো, দুরকম আলাদা কোয়ালিটির পাথর নিয়ে এসে দেখো, দুটো পাথরের মধ্যে ঘনত্ব সমান কখনই হবে না। আচ্ছা, এবার আমরা পড়বো প্র্যাটের মতবাদ। প্র্যাট তিনি আবার আরেকটা কি বলেছিলেন, যে তিনি আবার একটা তোমার হচ্ছে পারদের জার নিয়েছিল, সেই পারদের জারের মধ্যে কি করেছিল, সিলভার, জিঙ্ক, টিন, আয়রন, নিকেল, কপার, লিড এরকম অনেক ধরনের স্তম্ভ ভাসিয়ে দেখেছিলেন, যে সেগুলো কি হয়, সেগুলো একটা তলে গিয়ে সমান হতে, অর্থাৎ প্র্যাটই প্রথম এই লেভেল অফ কম্পেনসেশনের কথাটা বলেছিল, যে লেভেল অফ কম্পেনসেশনটা কি জিনিস। ঠিক আছে, চলো আমরা আগে আলোচনা করি। আচ্ছা, এই হেনরি প্র্যাট তার মতবাদের মানে এই এরির মতবাদের বিপরীতে নিজের তত্ত্বকে উপস্থাপন করেছিল। তার মূল নীতি কি ছিল, যে ভ্যারিং ডেন্সিটি উইথ ইউনিফর্ম ডেপথ, অর্থাৎ ভিন্ন ঘনত্ব কিন্তু নির্দিষ্ট গভীরতা। অর্থাৎ তার মধ্যে কি ছিল, যে তার ঘনত্বগুলো ভিন্ন হবে, যেখানে আমাদের এরি বলেছিল যে ঘনত্ব সেম হবে আর গভীরতাটা ভিন্ন হবে, আর ইনি উল্টোটা বলেছিল, ইনি বলেছিল কি, যে ঘনত্বটা আলাদা হবে, ভিন্ন ভিন্ন ঘনত্ব হবে, কিন্তু এর গভীরতাটা নির্দিষ্ট হবে। ভ্যারিং ডেন্সিটি উইথ ইউনিফর্ম ডেপথ। প্র্যাটের মতে ভূত্বকের বিভিন্ন ভূমিরূপের ঘনত্ব এক নয়। উঁচু ভূমিরূপের যেমন পর্বতের ঘনত্ব কম, কিন্তু নিচু ভূমিরূপের যেমন মহাসাগরের তলদেশের ঘনত্ব বেশি। আর কি বলেছিল, ভূ অভ্যন্তরে একটা নির্দিষ্ট গভীরতায় এমন একটি তল রয়েছে যাকে ক্ষতিপূরণ তল বলা হয়, অর্থাৎ লেভেল অফ কম্পেনসেশন। এই লেভেল অফ কম্পেনসেশনকে প্রতিবিধান তলও বলা হয়, প্রতিবিধান তল। এই প্রতিবেদন তল কি, যে প্র্যাটের সমস্ত ধারণায় এমন এক ভূ অভ্যন্তরীণ তলের উপস্থিতি রয়েছে যার উপর সকল মহাদেশীয় ভূখণ্ডের চাপ সমান হয়। তিনি একই প্রতিবেদন তল বলেছিলেন, যার উপরে বিভিন্ন ভূখণ্ডের ঘনত্বের পরিবর্তন হলেও নিচের ঘনত্ব সর্বত্র সমান। এখানে বিভিন্ন ভূখণ্ডগুলির উচ্চতা এবং ঘনত্বের বৈপরীত্যের দ্বারা ভারসাম্য রক্ষা করে থাকে। প্র্যাটের এই প্রতিবিধান তল ভূ অভ্যন্তরে অ্যাস্তনোস্ফিয়ারে 100 কিলোমিটার গভীরে আছে বলে মনে করা হয়। এই তলের ওপর প্রতিটি ভূমিরূপের স্তম্ভের উচ্চতা ও ঘনত্বের গুণফল সমান, ফলে সবকটি স্তম্ভ তলের উপর সমান চাপ সৃষ্টি করে, যার কারণে একে লেভেল অফ কম্পেনসেশন বলা হয়। আচ্ছা, তিনি বাস্তব উদাহরণস্বরূপ কি দিয়েছিলেন, যেটা আমি বললাম, যে পারদের পাত্রে ভাসমান ভাসমান ক্ষেত্রফল বিশিষ্ট কিন্তু ভিন্ন ভিন্ন উচ্চতার দস্তা, লোহা, তামা ও সীসার টুকরো, যাদের উচ্চতা ভিন্ন হলেও ঘনত্ব আলাদা হওয়ায় প্রতিটি টুকরোই পারদের মধ্যে একই গভীরতা পর্যন্ত নিমজ্জিত থাকে। তিনি এই প্রমাণটা দিয়েই তার থিওরিটি পেশ করেছিলেন, কিন্তু তারও সমালোচনা রয়েছে। সর্বপ্রথম কথা দেখো, আমাদের ভূমিরূপের মধ্যে কোনো অংশই সম্পূর্ণ দস্তা, লোহা, তামা, সীসা এরকম কিন্তু কি বলে ওটাকে, ধাতু দিয়ে তৈরি নয়। ঠিক আছে, আর আমাদের অ্যাস্ট্রোস্ফিয়ারকেও আমরা
পারদের সাথে তুলনা করতে কিন্তু পারি না। তাছাড়াও কি দেখো বলা আছে বাস্তবে বিভিন্ন পর্বত ভূমিরূপের গভীরতা একই তলে সমান হওয়া সম্ভব নয়। কি করে সম্ভব হতে পারে? বিভিন্ন শিলার ঘনত্ব ভূমিরূপের উচ্চতার সাথে এত সুনির্দিষ্ট অনুপাতে পরিবর্তিত হওয়া কঠিন। তাহলে আমরা দুজনের মতবাদ পড়লাম, একটা এরির মতবাদ, একটা প্র্যাটের মতবাদ। এরি মতবাদে কি সমালোচনা দেখলাম যে বরফ বা হিমশৈলের ভাসমানতায় এরি এর মতবাদের মূল ভিত্তি হওয়ায় হিমালয়ের উচ্চতার সমুদ্রপৃষ্ঠ থেকে কিন্তু ৮,৮৫০ মিটার, ঠিক আছে, ৮,৮৫০ মিটার হিমালয়ের উচ্চতা। তাহলে সেরকম যদি হিসেব করা হয় তার শিকড়ের গভীরতা হবে কত পর্যন্ত? প্রায় ধরে নাও তোমার ৭,৯০০ মানে ৭৯,৬০০ মিটার এরকম ধরনের গভীরতা অব্দি হিসেব মতন শিকড় যাবে, মানে এইদির কথা অনুযায়ী। তাহলে সেরকম হলে তো অত নিচে পাহাড়টি প্রবেশ করা সম্ভবই নয়, সেখানে তো পাহাড়টি গলে যাবে। তো তার ধারণায় সীমার অভ্যন্তরে শিয়াল প্রথিত আছে, মানে যদি আমি ধরি আমাদের এইডির কথা, তার মতে কি যে সীমার মধ্যে শিয়াল প্রথিত আছে। এটা যদি সীমা, সীমা মানে কি মহাসাগরীয় ত্বক, তার মধ্যে কি হচ্ছে শিয়াল প্রথিত আছে, মানে শিয়াল মানে কি আমাদের মহাদেশীয় ওপরে পাহাড় নিচে পাহাড়, যেটা গিয়ে আমাদের একেবারে সীমার মধ্যে প্রথিত হয়ে যাবে। তা কি কখনো সম্ভব? সীমার তো ঘনত্ব হালকা, সীমার তো ওজন হালকা, যার জন্য সীমা ওপরে থাকে। আর সরি, উল্টোটা বলছি, শিয়াল তো হালকা, শিয়াল তো ওপরে থাকে, আর সীমা হচ্ছে ভারী, সীমা তো নিচের দিকে থাকে। তাহলে কি করে শিয়াল সীমার মধ্যে প্রথিত থাকতে পারে? এই হলো সেকেন্ড প্রবলেম। আর কি প্রবলেম ছিল যে স্যার এই প্রতিবিধান তলের সীমা নির্ধারণ করেনি। তিনি প্রতিবিধান তলের কোনো রকম সীমানায় নির্ধারণ করেনি, সে সম্পর্কে কিছু বলেই তিনি। আর এখানে আবার আমাদের প্যাটের মধ্যে কি কি সমালোচনা পেলাম, যে প্যাটের ধারণায় ভাসমানতার যে সামান্য আভাস পরোক্ষভাবে পাওয়া গেল, তিনি ল অফ ফ্লোটেশনকে অগ্রাহ্য করেন, মানে ভাসমানতার সূত্রকে তিনি উড়িয়ে দিয়েছেন একবারে। ভৌত রাসায়নিকভাবে গঠিত শিলার ঘনত্ব উল্লম্ব এবং অনুভূমিক উভয়কেই পরিবর্তিত হতে পারে বলে অনেকে মনে করে, যে আমাদের যে শিলার গঠন আছে সেটা বিভিন্ন ধরনের হতে পারে, শুধুমাত্র এই যে তামা পারদ দস্তা এগুলোই হবে তার তো কোনো মানে নেই। তাই বলেছে যে ভৌত রাসায়নিকভাবে গঠিত শিলার ঘনত্ব উল্লম্ব হোক বা অনুভূমিক হোক উভয়কেই পরিবর্তন করতে পারে। আর বাস্তবে এরূপ কোনো প্রতিবিধান তলের অস্তিত্ব আদৌ আছে কিনা তার কোনো গ্যারেন্টি নেই। ঠিক আছে, এরূপ প্রতিবিধান তল অর্থাৎ যেটা আমরা এতক্ষণ কথা বলছিলাম লেভেল অফ কম্পেনসেশন, তো বাস্তবে এরূপ কোনো প্রতিবিধান তলের অস্তিত্ব আবিষ্কার হয়েছে কিনা, মানে আবিষ্কার কেউ করেনি অ্যাকচুয়ালি। ঠিক আছে, প্রতিবেদন তলের এরকম অস্তিত্ব আদতেও আছে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে, মানে এটা এখনো আবিষ্কার হয়নি। তাহলে এখানে আমি এরির মতবাদ আর প্যাটের মতবাদকে এখানে একটা ছকের মধ্যে তুলে ধরেছে, যেখানে এরি শিলার ঘনত্ব সম্পর্কে কি বলেছে, যে ভূত্বকের সব অংশ শিলার ঘনত্ব সমান, কিন্তু প্যাট কি বলেছে, যে না, ভূত্বকের বিভিন্ন অংশ শিলার ঘনত্ব আলাদা। গভীরতা বা মূলের কথা যদি হিসাব করা হয়, ভূত্বকীয় স্তম্ভগুলির গভীরতা ভিন্ন, কে বলেছে? এরি বলেছে যে ভূত্বকীয় স্তম্ভগুলোর গভীরতা ভিন্ন। ঠিক আছে, তার মতে ছবিটা কেমন ছিল? এরকম ছিল। ছবিগুলো দিতে হবে, হ্যাঁ, যারা স্কুল স্টুডেন্ট আছো পরীক্ষায় এই ধরনের এই তত্ত্বগুলো আসলে ছবিগুলো অবশ্যই দিতে হবে। আচ্ছা, ভূত্বকীয় স্তম্ভগুলির গভীরতা নির্দিষ্ট তলে গিয়ে শেষ হয়, এটা কি বলেছিল? প্র্যাট বলেছিল। ক্ষতিপূরণের তল কি? যে কোনো নির্দিষ্ট ক্ষতিপূরণ তলের ধারণায় বিশ্বাসী নন, অর্থাৎ প্র্যাট সরি এরি কোনো রকম কম্পেনসেশন লেভেলের কথা বলেনি। আর কিন্তু প্যাট উল্টোটা বলেছে, তিনি লেভেল অফ কম্পেনসেশনের কথা বলেছে। এদিকে আবার ভাসমানতার সূত্র অর্থাৎ ল অফ ফ্লোটেশনকে তিনি কোনো প্রাধান্যই দেননি। বাস্তব দৃষ্টান্ত জলে ভাসমান কাঠের টুকরোর উদাহরণ দিয়ে তিনি এই বাস্তব দৃষ্টান্ত দিয়েছিলেন। আর প্র্যাট কি করেছিল? পারদের উপর ভাসমান টুকরোকে ব্যবহার করে তিনি উদাহরণগুলো দিয়েছিলেন। আচ্ছা, এবার অন্যান্য আধুনিক মতবাদ কি আছে, মানে এরকম এরিয়ার প্র্যাট ছাড়া এরকম অনেকেই অনেক রকম মতবাদ দিয়েছে, সেগুলো একটু দেখে নেব। অন্যান্য মতবাদের মধ্যে রয়েছে হেফোর্ড আর বোভির মতবাদ। প্র্যাটের তত্ত্বকে গাণিতিক ভিত্তির উপর দাঁড় করান। তার মতে ক্ষতিপূরণ তলের গভীরতা ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০০ থেকে ১২২ কিলোমিটার নিচে অবস্থান করে। মতবাদ এগুলো এখনো, মানে এগুলো প্রমাণ সহকারে আবিষ্কার হয়নি। এই লেভেল অফ কম্পেনসেশনের কথা বলছি, এটা এখনো প্রমাণ হয়নি, বাট এটা নিয়ে অনেকে অনেক রকম ধারণা দিয়েছেন। আর জলির মতবাদ কি ছিল? জলির মতবাদ হচ্ছে ক্ষতিপূরণ তলের পরিবর্তে একটি সুনির্দিষ্ট অঞ্চলের কথা বলেন, যাকে তিনি ক্ষতিপূরণ অঞ্চল বা জোন অফ কম্পেনসেশন বলেছে। এই জোন অফ কম্পেনসেশন, মানে জোন অফ কম্পেনসেশন আর লেভেল অফ কম্পেনসেশনের মধ্যে পার্থক্য কি? আচ্ছা বলছি। আচ্ছা, এই হলো, এটা বলে নিই, তারপর আমি পার্থক্যটা বলছি। এখানে আর কি বলেছে? সমস্যাতিক ভারসাম্য বা পুনঃপ্রতিষ্ঠা। ভূপৃষ্ঠে সমস্যাতে স্থিতিশীল কেন? স্থিতিশীল কোনো প্রক্রিয়া নয়, এটা গতিশীল। অ্যাকচুয়ালি যদি আমরা দেখতে চাই যে এই সামস্তিক ভারসাম্য অর্থাৎ আইসোস্ট্যাসি, এটা কোনো প্রক্রিয়া নয়, এটা একটা গতিশীল, কোনো স্থিতিশীল প্রক্রিয়া নয়, এটা একটা গতিশীল প্রক্রিয়া। কি করে? ক্ষয় ও সঞ্চয় প্রক্রিয়ার মাধ্যমে। উঁচু পর্বত ক্ষয়প্রাপ্ত হয়ে হালকা হলে তা ওপর দিকে উঠে আসে, আবার সেই ক্ষয়জাত পর্বত সমুদ্র বা নিম্নভূমিতে সঞ্চিত হলে ভার বাড়ায়, তার নিচের দিকে বসে যায়। এটা এক ধরনের তত্ত্ব। আরেকটা তত্ত্ব কি? হিমবাহ গলন। হিমবাহ গলন মানে বলেছে বরফ যুগে বিশাল হিমবাহের চাপে ভূত্বক বসে যায়, ফলে বরফ গলে গেলে ভূত্বক পুনরায় ধীরে ধীরে উপরের দিকে উঠে আসে। যেমন স্ক্যান্ডিনেভিয়া অঞ্চলের ভূখণ্ড প্রতি বছর কিছু মিলিমিটার উপরে উঠছে, এর থেকে আন্দাজ করা যায়। এই এক এক ধরনের উদাহরণের মাধ্যমে এক একজন এক এক ধরনের তত্ত্ব দিয়েছেন, এগুলো সে সমস্ত তত্ত্বগুলো। আচ্ছা,
আর কি আছে? ভূকাঠনিক গুরুত্ব অর্থাৎ জিওমরফিক্যাল সিগনিফিকেন্স, পর্বত গঠন আর ভূমিরূপের বিকাশ, পলিশ সঞ্চয় ক্ষয়চক্রের মাধ্যমে ভূমিরূপের উচ্চতা হ্রাসের সাথে এই সমস্ত দিক উত্থান ঘটে। আর কি মতবাদ আছে? ভূমিকম্পর পাঁচ সংস্থান, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মতবাদ, যেটাকে সবাই গ্রাহ্য করে। সেটা হচ্ছে ক্ষতিপূরণ অঞ্চল অর্থাৎ পদার্থের প্রবাহ ও চাপের তারতম্য ঘটলে পাঁচ সীমানা অস্থিতিশীলতা তৈরি হয়, যা ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাতের অন্যতম কারণ। অগ্নুৎপাতের ফলে নতুন নতুন পাহাড় পর্বত ভূমিরূপের সৃষ্টি হচ্ছে। এইভাবেই এই প্রসেসগুলো চলছে। আচ্ছা, যদিও আধুনিক পাঁচ সংস্থান তত্ত্ব অর্থাৎ প্লেট টেকটনিক্স ভূত্বকীয় সঞ্চালন ব্যাখ্যার বেশি গ্রহণযোগ্য, তবুও ভূত্বক ও আংশিক গলিত অ্যাস্থেনোস্ফিয়ারের মধ্যবর্তী ভারসাম্য অনুধাবন করতে আইসোস্ট্যাসিস বা সমস্থিতি তত্ত্ব ভূগোলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সামগ্রিকভাবে উভয় তত্ত্বের সমন্বয়ে পৃথিবীর ভূতাত্ত্বিক ভারসাম্য বজায় থাকে। তোমরা এখানে এক কথা জিস্ট একটা বলেছি যে প্লেট টেকটনিক্সটাই সবচেয়ে বেশি প্রাধান্য বা গ্রহণযোগ্য। তাছাড়াও আইসোস্ট্যাসিস বা সমস্থিতিরও একটা আহ, গুরুত্ব রয়েছে, কারণ কি ভাসমানতার সূত্রকে কখনোই উড়িয়ে দেওয়া যায় না। ঠিক আছে? কারণ কি আমাদের শিলামণ্ডলের নিচে অ্যাস্ট্রোস্ফিয়ার আছে, যেটা অর্ধগলিত অবস্থায় আছে, সেটা আমরা শিওর যে অ্যাস্ট্রোস্ফিয়ার আছে, সেখানে পিতরঙ্গ এক্স তরঙ্গ হ্রাস পেয়ে যায়, তাদের গতি হ্রাস পায়। তো কিন্তু আমরা এটা উপেক্ষা করতে পারি না যে সেই স্তরের উপরে আমাদের শিলামণ্ডল অর্থাৎ ক্রাস্ট ভাসমান অবস্থায় রয়েছে, সেটাকে আমরা একবারই উপেক্ষা করতে পারি না। তাই এখানে বলেছে সামগ্রিকভাবে উভয় তত্ত্বের সমন্বয় পৃথিবীর ভূতাত্ত্বিক ভারসাম্য বজায় থাকে। আচ্ছা, এখানে আমি বলেছিলাম যে আমি বলবো লেভেল অফ কম্পেনসেশন এন্ড জোন অফ কম্পেনসেশনের পার্থক্য কি। দেখো, প্রথমে দেওয়া আছে সংজ্ঞা। ভূগর্ভের যে নির্দিষ্ট একরেখী বা কাল্পনিক সমতলে ভূত্বকের সমস্ত অংশ একক ক্ষেত্রফলের ওজন হ্রাস সমান হয়, তাকে ক্ষতিপূরণ তল বলে। অর্থাৎ এই যদি পৃথিবী হয়, পৃথিবীর ভিতরে এরকম অ্যাস্ট্রোস্ফিয়ারের ওপরের দিকে হয়তো এরকম একটা তল আছে, যে তলকে এখানে ক্ষতিপূরণ তল বা লেভেল অফ কম্পেনসেশন বলা হয়েছে। আর অঞ্চলটা কি? যে ভূগর্ভের যে নির্দিষ্ট পুরুত্ব বিশিষ্ট স্তরে বা অঞ্চলে সমস্ত দিক ভারসাম্য ও ওজনের সমতা রক্ষিত হয়, তাকে বলা হয় ক্ষতিপূরণ অঞ্চল। অর্থাৎ এটা কোনো রেখার উপর ডিপেন্ড করবে না, একটা পার্টিকুলার এরিয়া থাকবে, সেই এরিয়ার উপরে জিনিসটা কাজ করবে। এটার প্রবক্তা ছিল প্র্যাট আর এটার প্রবক্তা ছিল জলি। প্রকৃতি ও গভীরতা, এটি একটি একক মাত্রিক সমতল। আর হেফোর্ড ও বই এর মতে এটি ভূপৃষ্ঠ থেকে প্রায় 112.7 কিলোমিটার গভীরতায় অবস্থিত। আর আমাদের ক্ষতিপূরণ অঞ্চল কি? এটি কোনো একটা রেখা নয়, বরং 10 থেকে 12 কিলোমিটার পুরো একটি বিস্তৃত স্তর বা অঞ্চল। আর বাস্তব সমুন্নত প্রয়োগ কি বলা হয়েছে? যেটি একটি গাণিতিকভাবে নিখুঁত হলেও শিলার প্রসারণশীলতা ও নমনীয়তার কারণে বাস্তবে হুবহু মেলানো কঠিন। তাই কিনা? একটা কি করে আমরা আন্দাজ করতে পারি যে সমস্ত ভূত্বকে একটা নির্দিষ্ট তলের উপর সমানভাবে দাঁড়িয়ে আছে? আচ্ছা, আর এটা কি বলেছে যে এটি ভূতাত্ত্বিক ও শিলামণ্ডলের নমনীয় বৈশিষ্ট্যের সাথে অনেকটা বেশি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য। যদি গ্রহণযোগ্য হয়, এটাই বেশি গ্রহণযোগ্য হবে কি, যে না, ভেতরে তার গভীরতা কত দূর অবধি বিস্তৃত আছে আমাদের জানা নেই, তো একটা কোনো অঞ্চলে হয়তো এগুলো গিয়ে শেষ হয়, এই ভূমিরূপগুলো, এটা আমরা গ্রহণ করতে পারি। তো মূল ধারণা হচ্ছে প্রতিবিধান অঞ্চল যেটা অর্থাৎ জোন অফ কম্পেনসেশন, জলের ধারণা অনুসারে ভূ অভ্যন্তরে এরূপ ভারসাম্য বা প্রতিবিধান কোনো একটি রেখা বরাবর সংঘটিত হয় না, বরং ভূ অভ্যন্তরীণ এই ভারসাম্য একটি জোন বা অঞ্চল জুড়ে লক্ষ্য করা যায়, যাকে তিনি জোন অফ কম্পেনসেশন বলেছেন, যার বিস্তার 10 মাইল বা 16 কিলোমিটার। ঠিক আছে? এখান থেকে ঘনত্বের এরূপ পরিবর্তন দেখা যায়। আর প্রতিবেদন তল, যেটা আমি আগে অনেকবার বলে ফেলেছি, যে একটা তল, যে তলের উপর সকল মহাদেশীয় ভূত্বকের চাপ সমান হয় এবং সেই ভূত্বকগুলো সেই তলের উপর সমানভাবে দাঁড়িয়ে থাকে। এই হলো মেন পার্থক্য। আর এই হলো আমাদের টেলিগ্রাম চ্যানেল, এটা স্ক্যান করে জয়েন করতে পারো, অথবা গিয়ে এটা সার্চ করতে পারো @জিওগ্রাফি মান্থন 23, যেখানে এই পিডিএফটা পেয়ে যাবে। আর হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে, যেখানে আমরা মাঝে মাঝে কুইজ এবং ছোট ছোট ইনফরমেশন দিয়ে থাকি। তোমরা যদি চাও তো জয়েন করতে পারো। এছাড়া ভিডিও পছন্দ হলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে নিও। আজকের ক্লাসটা এতটুকু। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আর তোমাদের যদি কারো কোনো টপিক পড়ার ইচ্ছে থাকে, জানার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।